নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সুদর্শন। আজকের গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই। যদি আমাদের আগামী গল্পের কাহিনীতে আপনাদেরই নাম অর্থাৎ আপনার নিজের নাম গল্পের চরিত্র হিসেবে উঠে আসে, তাহলে কেমন লাগবে বলুন তো? ভাবুন তো, গল্পের ভেতরে আপনি নিজেই উপস্থিত, সেই রহস্যময় ঘটনা আর ভয়ঙ্কর মুহূর্তগুলোর অংশ হয়ে উঠছেন। এটা কি আপনাদের কাছে আরও বেশি রোমাঞ্চকর আর উপভোগ্য হবে? এ বিষয়ে আপনাদের মতামত আমার কাছে ভীষণ দামি, তাই কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান এই আইডিয়াটা আপনাদের ভালো লাগবে কিনা। আপনাদের মতামত আর ভালোবাসাই আমাদের আগামী গল্পগুলোকে আরও নতুন, আরও আপনাদের কাছের করে তুলতে সাহায্য করবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে আজকের গল্প। আজ আপনি শুনতে চলেছেন লেখক সায়ক সেনের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প ঘটিগাছা গাঁয়ের শীতের রাত। আশা করছি আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে আজকের গল্প। শুরু হচ্ছে লেখক সায়ক সেনের কলমে ঘটিগাছা গাঁয়ের শীতের রাত। মধুচন্দ্রা শাখা নদীটা যেখানে বাঁক নিয়েছে, ঠিক তার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা স্টেশনটার নাম ঘটিগাছা। প্ল্যাটফর্ম বলতে শুধু ইটের সুরকি বিছানো এক ফালি জমি আর টিনের চাল দেওয়া একটা ঘর। বিকেলের পড়ন্ত রোদে ট্রেনটা যখন ঘটিগাছা স্টেশনে এসে থামল, চারপাশ তখন অদ্ভুত এক নিস্তব্ধতায় মোড়া। কলকাতা থেকে এতটা পথ আসার ক্লান্তি মুহূর্তেই উবে গেল সৌমের। ট্রেনের ধকধকানি মিলিয়ে যেতেই কানে এলো ঝিঁঝির ডাক আর দূরের কোনো এক নাম না জানা পাখির কর্কশ। স্টেশনের বাইরে পা রাখতেই চোখে পড়ল পুরনো বটগাছটার নিচে দাঁড়িয়ে থাকা গরুর গাড়িটাকে, আর তার পাশেই গায়ে একটা উলের সোয়েটার আর আধ ময়লা ধুতি জড়িয়ে দাঁড়িয়ে আছে হরিপদ। গত 5 বছরে মানুষটা যেন আরো কুঁকড়ে গেছে, চামড়ায় ভাঁজ পড়েছে বিস্তর, কিন্তু চোখের দৃষ্টিতে সেই পুরনো বিশ্বস্ততা আজও অমলিন। সৌমুকে দেখতে পেয়েই হরিপদ ব্যস্ত হয়ে এগিয়ে এলো। হাত থেকে ব্যাগটা নিতে নিতে বলল, আরে আসুন ছোট বাবু, আসুন আসুন, বড্ড দেরি হয়ে গেল ট্রেনের। আমি তো ভাবছিলাম আর বুঝি এলেন না। আরে দেরি তো রেলের দোষে খুড়ো, আমার আর কি হাত। তা কেমন আছো বলো? শরীর গতিক সব ভালো তো? ওই একরকম চলছে বাবু। আপনারা এই বুড়োটাকে মনে রেখেছেন, এই ঢের। গরুর গাড়ির চাকা গড়িয়ে চলল মেঠো পথ ধরে। দুপাশে ঘন বাঁশবাগান আর জঙ্গল। মাটির সোঁদা গন্ধ আর পচা পাতার একটা ভ্যাপসা গন্ধ মিলেমিশে এক অদ্ভুত মাদকতা তৈরি করেছে বাতাসে। শহরের দূষণে অভ্যস্ত ফুসফুস যেন প্রাণ ভরে অক্সিজেন টেনে নিল। চাকাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে এগিয়ে চলেছে। সমু আনমনে তাকিয়েছিল পথের দুপাশের ঘন ঝোপের দিকে। হঠাৎ নীরবতা ভেঙে হরিপদই কথা শুরু করল। চল 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 ছোটবাবু, শেষ কবে এসেছিলেন বলেন তো? সেই 5 বছর আগে, তাই না? তখন সঙ্গে আপনার বন্ধুরা ছিল। এবার তো একাই এলেন দেখছি। হ্যাঁ খুড়ো, 5 বছর। সময়ের হিসেব থাকে না গো। শহরের ওই ইট কাঠ পাথরের খাঁচায় দম বন্ধ হয়ে আসে। জীবনটা কেমন যেন একেবারে নুন ভাত, কোনো স্বাদ নেই, গন্ধ নেই, শুধু বেঁচে থাকার জন্য গেলা। তাই হুট করে চলে এলাম আর কি। ভাবলাম রায়মহলের এই নির্জনতা অন্তত কটা দিন শান্তি দেবে। হরিপদ গরুর লেজে আলতো করে পাচন বাড়ি দিয়ে বলল, শান্তি তো বটে, কিন্তু ছোটবাবু, দিনকাল যে আর আগের মতো নেই। রায়মহল এখন আর সেই রায়মহল নেই। কদিন আগেই শহর থেকে বড় বড় সব বাবুরা এসেছিল। ওই পেমোটান না কি যেন বলে, মোটা টাকা দিতে চেয়েছিল বাড়িটা কেনার জন্য। আমি তো সাফ না করে দিলাম, বললাম মালিকের অনুমতি ছাড়াও সব হবে না। সৌমুর গলার স্বরটা এবার একটু গম্ভীর হলো। বেশ করেছ, বাবার বা দাদুর স্মৃতি কি বেচবার জিনিস? টাকা থাকলে সব কেনা যায় না। এই যে আজ মন চাইলো চলে এলাম,
বাড়িটা বিক্রি করে দিলে কি আর সেই অধিকার থাকতো? গাড়িটা এখন গ্রামের লোকালয় ছাড়িয়ে আরো নির্জন পথে ঢুকেছে। দুপাশে বড় বড় অর্জুন আর শিরীষ গাছের সারি, ছায়া ঘনিয়ে আসছে। হরিপদ একটু ইতস্তত করে বলল, তা তো বটে, তা তো বটে, কিন্তু ছোটবাবু, একটা একটা কথা বলি, কিছু মনে করবেন না। এবার আপনি একদম একা, সঙ্গে কেউ নেই, কাজটা কি ভালো হলো? সমু অবাক হয়ে তাকালো। কেন, একা তো কি হয়েছে? আমি কি ছোটটি আছি নাকি? আর রায়মহল তো আমার নিজের বাড়ি, সেখানে থাকবো, তাতে ভয়ের কি আছে? হরিপদর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। বিকেলের ম্লান আলোতেও সে গলা নামিয়ে বলল, ভয় যে ঠিক কিসের তা বোঝানো মুশকিল, তবে দিনকাল ভালো নয়। আমি নিজেও এখন আর সন্ধ্যের পরও বাড়িতে থাকি না বাবু। আলো থাকতে থাকতে কাজ সেরে নিজের বাড়ি ফিরে যাই, আবার সকালে আসি। সৌম্য এবার সত্যি বিরক্ত হল। হরিপদ খুড়োর মতো মানুষ যে এই বাড়িতেই যৌবন কাটিয়েছে, সে কিনা ভয় পাচ্ছে। কি বলছো যাতা তুমি? কেন, এখানে চোর ডাকাতের কোনো ভয় আছে নাকি? নাকি ভূত দেখেছ? সৌম্যর কণ্ঠে প্রচ্ছন্ন উপহাস। হরিপদর মুখে কোনো হাসি ফুটল না। সে পাচনটা নামিয়ে রেখে কাঁপা কাঁপা গলায় বলল, চোর ডাকাত হলে লাঠি দিয়ে সামলে নিতাম ছোটবাবু, কিন্তু এই ভয় অন্য। ঝেড়ে কাশলে বিশ্বাস করবেন তো, আজ থেকে 25 বছর আগের কথা মনে আছে? আপনার ছোট কাকা নিহার রঞ্জন। সৌম্যর স্মৃতিতে ঝিলিক দিয়ে উঠল একটা ঘটনা। হ্যাঁ, মনে আছে। কাকাবাবু তো ওই পেছনের তালবাগানের পুকুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। পুলিশ অনেক খুঁজেছিল, কিন্তু লাশও পাওয়া যায়নি। সবাই বলেছিল জলে ডুবে গেছে, কিন্তু লাশ না পাওয়া গেলে ওটাও একটা রহস্য বই কি। হরিপদ মাথা নাড়ল। না বাবু, সেবার আমি নিজের চোখে দেখেছিলাম পুকুর পাড়ের অবস্থাটা। ছিপটা পড়েছিল আর কাদার উপর অদ্ভুত সব দাগ ছিল। সেই থেকে ওই পুকুর পাড়টা অভিশপ্ত। সন্ধে নামলে ওই দিকটায় বাতাসের শব্দও যেন বদলে যায়। মনে হয় কেউ যেন ফিস ফিস করে ডাকে। সৌম্যর কৌতূহল বাড়ল, আবার একটু হাসিও পেল গ্রামের মানুষের এই কুসংস্কার দেখে। হ্যাঁ, তা বুঝলাম, কিন্তু ভয়ের কারণটা কি? অত বড় পুকুর, আরে কেউ ডুবলে তো ভেসে উঠবে না। হরিপদ এবার ফিরে তাকালো সৌম্যর দিকে। তার চোখে এক আদিম আতঙ্ক। ওখানে ওখানে ভয়টা মাছের বাবু, রাঘব বোয়াল নয়, অন্য কিছু। যারা শুধু টোপ গিলে ক্ষান্ত হয় না। সৌম্য এবার হো হো করে হেসে উঠল। মাছে নির্জন রাস্তায় সেই হাসির শব্দ প্রতিধ্বনিত হল। টোপ খায় না, মাছ মানুষকে ভয় দেখাবে নাকি খেয়ে ফেলবে? গাঁজাখুরি গল্পের একটা সীমা থাকা দরকার, বুঝলে? সে কথাটাকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে বলল, তুমি দেখছি বুড়ো বয়সে বড্ড ভীতু হয়ে গেছো। আরে চলো তো, বাড়ি গিয়ে আগে 1 কাপ কড়া করে চা খাওয়াবে, সঙ্গে তুমিও খাবে, দেখবে সব ভয় কেটে গেছে, বুঝেছো? হরিপদ আর কথা বাড়ালো না, শুধু বিড় বিড় করে বলল, ভগবান করুন আমার ভয় যেন মিথ্যে হয়। কথা বলতে বলতে গরুর গাড়িটা এসে থামল বিশাল এক লোহার গেটের সামনে। মরচে পড়া গেটের ওপর শ্বেত পাথরে খোদাই করা রায়মহল। আগাছায় ভরা বাগান, আর তার ওপারে দাঁড়িয়ে আছে জমিদার আমলের সেই বিশাল অট্টালিকা। দেওয়ালের পলেস্তরা খসে পড়েছে বহু জায়গায়। বট অশ্বত্থের চারা মাথা চাড়া দিয়েছে কার্নিশে, কিন্তু তবুও বাড়িটার একটা রাজকীয় গাম্ভীর্য আছে।
ঝাঁক বাদুড় ডানা ঝাপটে উড়ে গেল বাড়ির ছাদ টপকে। চারপাশটা কেমন যেন থমথমে, ঠিক যেমনটা হরিপদ বলেছিল, গা ছমছমে। রায়মহলের সিংহদুয়ার পেরিয়ে ভেতরে পা রাখতেই মনে হলো সময় যেন এখানে থমকে দাঁড়িয়ে আছে। এককালে যে উঠোন গমগম করত পাইক পেয়াদাদের হাঁক ডাকে, আজ সেখানে শুধুই আগাছার জঙ্গল আর বুনো লতার রাজত্ব। মূল দালানটার অবস্থা আরও করুণ। ইটের পাঁজর বেরিয়ে পড়েছে পলেস্তরার ফাঁক দিয়ে, যেন কোনো অতিকায় কঙ্কাল দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। দেওয়ালের গায়ে শ্যাওলার আস্তরণ আর কার্নিশে ঝুলে থাকা বটের ঝুড়িগুলো যেন এক একটা শুষ্ক জট পাকানো জটা। হরিপদ হারিকেনটা একটু উঁচিয়ে ধরল। দালানের ভেতরের অন্ধকারটা তাতে সামান্যতম আলো পেল। সাবধানে পা ফেলবেন ছোটবাবু, মেঝের কাঠগুলো অনেক জায়গায় পচে গেছে। সোমু সাবধানে পা ফেলে ভেতরে ঢুকল। তবে হরিপদ তার জন্য যে ঘরটা ঠিক করে রেখেছে সেটা দোতলার দক্ষিণ পূর্ব কোণে। ঘরটা তুলনায় বেশ পরিষ্কার। মাকড়সার জাল ঝেড়ে মেঝে মুছে বেশ বাসযোগ্য করে তুলেছে হরিপদ। একপাশে একটা পুরনো পালঙ্ক, তার উপর ফর্সা চাদর পাতা। ঘরের কোণে একটা ছোট্ট টেবিল, সেখানে সাজানো আছে প্রয়োজনীয় সব সরঞ্জাম। সোমু এগিয়ে গিয়ে জিনিসগুলো দেখল। বাহ খুড়ো, তুমি তো এলাহি আয়োজন করে রেখেছো দেখছি। টেবিলের ওপর রাখা আছে একটা নতুন জনতা স্টোভ, কেরোসিন, তেলের টিন, নতুন ব্যাটারি ভরা টর্চ লাইট আর দুটো হারিকেন। রান্নার জন্য চাল, ডাল, আলু, পেঁয়াজ আর কিছু টাটকা সবজি ঝুড়িতে সাজানো। হরিপদ একটু লজ্জিত হাসি হাসল। আগে আপনার কষ্ট যাতে না হয় বাবু, মাছও আছে, ওই 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 ঝুড়িটায় ঢাকাতেও আছে। কিন্তু কথাটা শেষ না করেই থেমে গেল হরিপদ। হরিপদর অস্থিরতা বাড়ছিল। সে হাত জোর করে বলল, ছোটবাবু, সব গুছিয়ে দিয়েছি, জলও ভরা আছে কুঁজোয়। আমি এবার আসছি কেমন? সে কি এখনই যাবে? রাতটা থেকে গেলেই পারতে। আরে দুজনে মিলে রান্না করে একেবারে জমিয়ে খেতাম, পুরনো দিনের গল্প হতো। হরিপদর চোখ মুখ শক্ত হয়ে গেল। সে শুকনো গলায় বলল, না না ছোটবাবু, ওটি বলবেন না। পেটে খিদে নিয়ে শুতে পারি, কিন্তু এ বাড়িতে রাত কাটানোর সাহস আমার নেই। আপনারা শহরের মানুষ, লেখাপড়া জানা, ওসব ভূত প্রেত মানেন না, কিন্তু আমরা গৃহ মানুষ, আমাদের ভয় আছে বাবু। এ বাড়ির হাওয়া বাতাস সুবিধের নয়। সোমু আর জোর করল না। হরিপদর চোখে যে ভীতি সে দেখেছে তা অভিনয় হতে পারে না। ঠিক আছে, সাবধানে যেও, কাল সকালে এসো তবে। হরিপদ যেন হাঁপ ছেড়ে বাঁচল। যাওয়ার আগে বারবার করে বলে গেল, দরজা জানালা ভালো করে খিল দিয়ে শোবেন, আর আর অকারণ রাতে ঘোরাঘুরি করবেন না। হরিপদ চলে যাওয়ার পর বিশাল রায়মহলে নেমে এলো এক অখণ্ড নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা এতটাই ভারী যে নিজের নিঃশ্বাসের শব্দ কানে বাজে। সোমু স্টোভ ধরিয়ে খিচুড়ি আর আলু ভাজা চাপালো। হারিকেনের কাঁপা কাঁপা আলোয় বিশাল বড় ঘরটার দেয়ালগুলোতে অদ্ভুত সব ছায়ার খেলা চলতে লাগলো। রাতের খাওয়া সেরে সোমু হাতে টর্চটা তুলে নিল। খাওয়ার পর একটু না হাঁটলে তার ঘুম আসে না। তাছাড়া এই রহস্যময় বাড়িটা তাকে চুম্বকের মতো টানছিল। টর্চের আলোয় লম্বা করিডর ধরে হাঁটতে হাঁটতে সে এসে পৌঁছল একতলার পেছনের দিকে।
একটা ভারী কাঠের দরজা, তালাহীন। কৌতূহলবশত ধাক্কা দিতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দে খুলে গেল সেটা। এটা স্টোর রুম। ভেতরে ধুলোর পুরো আস্তরণ, ভাঙা আসবাব, পুরনো তৈজসপত্র আর বাতিল জিনিসের স্তূপ। সৌম্যর টর্চের আলো ঘুরতে ঘুরতে গিয়ে পড়ল দেওয়ালের তাকে রাখা একটা লম্বা কাঠের বাক্সের উপর। বাক্সটা ধুলোয় মাখামাখি হলেও বেশ মজবুত। সে এগিয়ে গিয়ে ধুলো ঝেড়ে বাক্সটা খুলল। ভেতরে মখমলের কাপড়ে জড়ানো একটা ছিপ। সৌম্যের হৃদস্পন্দন একটু বেড়ে গেল। বাবার কাছে এসে শুনেছে ছোট কাকু নিহার রঞ্জনের মাছ ধরার নেশা ছিল। একটা পাগলামির পর্যায়ে ছিল সেই নেশা। এটা কি তবে সেই ছিপ? সে সাবধানে জিনিসটা হাতে তুলে নিল। টর্চের আলোয় ছিপটা দেখে তার চোখ কপালে উঠল। ছিপ তো নয়, যেন এক শিল্পকর্ম, কিন্তু বড় অদ্ভুত, বড়ই বিচিত্র। ছিপের হাতলটা সাধারণ কাঠের মতো নয়, মসৃণ সাদাটে হাড়ের মতো দেখতে কোনো বস্তু দিয়ে তৈরি। ভালো করে লক্ষ্য করতেই সৌম্যের মেরুদণ্ড দিয়ে একটা হিমস্রোত বয়ে গেল। হাতলটার গঠন অবিকল, মানুষের মেরুদণ্ডের হাড়ের মতো। একটার পর একটা কশেরুকা যেন গেঁথে তৈরি করা হয়েছে এই হাতলটা। আর তার উপর খোদাই করা আছে অদ্ভুত সব নকশা, সাপ, মাছ আর মানুষের কঙ্কালের ছবি মিলেমিশে একাকার। জিনিসটার মধ্যে একটা গা শিউড়ে ওঠা সৌন্দর্য আছে। এক ধরনের আদিম বন্য রোমাঞ্চ লুকিয়ে আছে যেন ওই হাড়ের হাতলে। ভয় পাওয়ার বদলে একটা অদম্য আকর্ষণ অনুভব করল সৌম্য। হাতলটা ধরতেই মনে হলো ওটা যেন জীবন্ত। হাতের তালুতে অদ্ভুত এক ঠান্ডা অনুভূতি ছড়িয়ে দিচ্ছে। সে বিড় বিড় করে বলল, অসাধারণ। কাল সকালে এটা দিয়েই মাছ ধরব। দেখা যাক কাকাবাবুর ছিপে আমার ভাগ্য খোলে কিনা। পরদিন ভোরবেলা, কুয়াশায় ঘেরা রায়মহলের প্রাঙ্গণ। সমুর ঘুমটা ভাঙল পাখির ডাকে। না, রাতে কোনো অঘটন ঘটেনি, কোনো শব্দও শোনা যায়নি। সে বেশ ফুরফুরে মেজাজে নিচে নেমে এল। দেউড়ির সামনে ফাঁকা জমিটা যখন হরিপদ ঝাড়ু দিচ্ছিল, শুকনো পাতার রাশি স্তূপ করে রাখছিল একপাশে, তখন সৌম্যকে দেখেই সে কাজ থামিয়ে এগিয়ে এল। সৌম্য বারান্দায় দাঁড়িয়ে আড়মোড়া ভেঙে হাসতে হাসতে বলল, কি করো? কাল রাতে তো কই কিছুই হলো না। আরে তোমরা মিছেমিছেই ভয় পাও, দিব্যি ঘুমোলাম। কোনো ভূতের টিকিটিও তো দেখলাম না গো। হরিপদ কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মনে সংশয় কাটেনি, কিন্তু ছোটবাবুর হাসি মুখ দেখে কিছু বলতেও পারল না। দাঁড়াও, আমি আসছি। এই বলে সৌম্য ভেতরে গিয়ে সেই বাক্সটা নিয়ে এলো। হাতে সেই মেরুদণ্ডের মতো দেখতে ছিপ। আজ এটা দিয়ে পুকুরে ছিপ ফেলবো, দেখি বড় কোনো রুই কাতলা ওঠে কিনা। ছিপটা দেখা মাত্রই হরিপদর হাত থেকে ঝাড়ুটা খসে পড়ল। সে আতঙ্কে দুপা পিছিয়ে গেল, যেন কোনো বিষধর সাপ দেখেছে। তার গলা চিরে বেরিয়ে এলো একটা আর্তনাদ। না না ছোট বাবু, ওটা ধরবেন না, দোহাই আপনার, ওটা ধরবেন না। সৌম্য অবাক হয়ে তাকালো। কেন, কি হলো আবার? হরিপদ থরথর করে কাঁপছে, তার চোখ বড় বড় হয়ে গেছে।
ওটা 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 আপনার ছোট কাকার ছিপ ছিল। ওটা অভিশপ্ত। ওই ছিপ হাতে নিয়েই তিনি নিখোঁজ হয়েছিলেন। ওটা ওটা মানুষের হাড় দিয়ে বাঁধানো বাবু। ওটা ছোবেন না, সর্বনাশ হয়ে যাবে। সৌম্য আবার হাসল। সবকিছুতেই তোমাদের ভয়। হরিপদর বুঝেছো? এই আদিক্ষেতা তার কাছে হাস্যকরই লাগলো। সে ছিপটা কাঁধে ফেলে বলল, আরে ধুর বোকা, এটা হাতির দাঁতের কাজ হতে পারে বা ওই বড়জোর কোনো পশুর হাড়। মানুষের হাড় হতে যাবে কেন? তুমি বড্ড কুসংস্কারে ভুগছো গো। আমার জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করো। আমি এক্ষুনি ওই তালতলার পুকুর ঘাট থেকে ঘুরে আসছি। মাছ একটা ধরবই, আর প্রমাণ করে দেব যে ওই পুকুরে বা এই ছিপে কোথাও কোনো ভূত ট্রুত নেই। বুঝেছো? হরিপদর কোনো বারণ না শুনেই সৌম্য শীষ দিতে দিতে তালবাগানের সরু পথ ধরল। তুমি রান্নাটা করে রাখো, আমি আসছি। পেছনে হরিপদ ভয়ার্ত চোখে তাকিয়ে রইল, যেন সে জানে কোনো এক অনিবার্য পরিণতির দিকেই এগিয়ে যাচ্ছে এই শহুরে যুবক। তালতলার পুকুর ঘাট জায়গাটা দিনের বেলাতেও কেমন যেন মন মরা। চারপাশ ঘন জঙ্গল আর বাঁশ ঝাড়ে ঘেরা, তাই সূর্যের আলো ভালো করে পৌঁছায় না। পুকুরের জলটা আলকাতরার মতো কালো আর স্থির। জলের ওপর ঝুঁকে আছে শতাব্দী প্রাচীন কয়েকটা তাল গাছ। তাদের ছায়া পড়ে জলটাকে আরো অন্ধকার করে তুলেছে। এখানে বাতাসের শব্দও যেন ভারী। সৌম্য একটা পাথরের উপর বসল। পকেট থেকে আটা আর বিস্কুটের গুঁড়ো মেশানো একটা টোপ বের করে বড়শিতে গাঁথল। তারপর নিপুণ হাতে ছিপ ফেলল জলে। ফাতনাটা স্থির হয়ে ভেসে রইল জলের বুকে। 10 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা কেটে গেল। কোনো নড়াচড়া নেই। পুকুরের জল যেন মৃত। সৌম্যর অধৈর্য লাগল। সে ছিপটা তুলে আবার নতুন করে টোপ লাগাতে গেল। অন্যমনস্কভাবে টোপটা ঠিক করতে গিয়ে হঠাৎ বড়শিটা বিঁধে গেল তার তর্জনীতে। বাবারে, যন্ত্রণায় কপাল কুঁচকে উঠল তার। বেশ গভীর ক্ষত, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো আঙুল থেকে। সৌম্য তাড়াতাড়ি আঙুলটা মুখে পুড়তে গেল, কিন্তু তার আগেই টপ টপ করে কয়েক ফোঁটা গাঢ় লাল রক্ত ঝরে পড়ল পুকুরের কালো জলে। রক্তের ফোঁটাগুলো জলে মিশতেই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। মুহূর্তের মধ্যে পুকুরের সেই নিথর কালো জল যেন কেঁপে উঠল। কোনো বাতাস নেই, তবু জলের বুকে সৃষ্টি হল অদ্ভুত এক আলোড়ন। মনে হলো পুকুরটা যেন দীর্ঘ নিঃশ্বাস নিল, বুক ভরে শ্বাস টানল। জলটা মাঝখান থেকে সামান্য ফুলে উঠল, যেন নিচে বিশাল কিছু নড়ে চড়ে জেগে উঠেছে। সৌম্যর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সে স্পষ্ট দেখল জলটা আবার নিচু হয়ে গেল, আর ঠিক সেই মুহূর্তেই তার হাতের ছিপে একটা বিশাল টান পড়ল। সাধারণ মাছের টান নয়, এ যেন অতল গহ্বর থেকে কেউ হ্যাঁচকা টানে তাকে নামিয়ে নিতে চাইছে জলের গভীরে। পুকুরের জল তখন দুলছে, আর সেই দোলানির সঙ্গেই পাল্লা দিয়ে কাঁপছে হাতের ছিপ। সৌম্যর মনে হলো জলের তলায় যা বড়শিতে গেঁথেছে তা কোনো সাধারণ জলজ প্রাণী নয়। তার ভার অকল্পনীয়, শক্তিও অমানুষিক। হাড়ের হাতলটা সৌম্যর হাতের তালুতে যেন কামড়ে ধরছে, আর সুতোর অন্য প্রান্তে কে যেন এক আদিম আক্রোশে তাকে টেনে নামাতে চাইছে সেই কালো জলের অতলে। সৌম্য দাঁতে দাঁত চেপে মাটি আঁকড়ে ধরল।
কপালের শিরা দপদপ করছে, বিন্দু বিন্দু ঘাম জমেছে নাকের ডগায়। আরে বাপরে, এ কি রাক্ষসে মাছ রে বাবা! বীর বীর করে উঠল সে। জলের নিচে প্রাণীটা একবার বাঁ দিকে ছোটে তো পর মুহূর্তেই ডান দিকে মোচড় দেয়। সমর মনে হলো তার হাতটাই বুঝি এবার শরীর থেকে ছিঁড়ে আলাদা হয়ে যাবে। প্রায় মিনিট 10 এক মরণপণ যুদ্ধের পর জলের টানটা একটু আলগা হলো। প্রাণীটা ক্লান্ত হয়েছে। সোম ধীরে ধীরে হুইল গুটিয়ে সুতো টানতে শুরু করল। কালো জল তোলপাড় করে অবশেষে ভেসে উঠল সেটা। প্রথমে মনে হলো কোনো পচা কাঠের গুঁড়ি বা কালো পাথরের চাই ভেসে উঠেছে, কিন্তু ডাঙার কাছে আসতেই সোমর চোখ বিস্ময়ে আর আতঙ্কে স্থির হয়ে গেল। জিপটা ডাঙায় আছড়ে পড়তেই এক বীভৎস দৃশ্য ফুটে উঠল। লম্বায় প্রায় 2.5 হাত, গায়ের রং অমাবস্যার রাতের মতো কুচকুচে কালো। সাধারণ মাছের মতো কোনো আঁশ নেই শরীরে, বরং আছে পোড়া চামড়ার মতো খসখসে পিচ্ছিল এক আস্তরণ। কিন্তু ভয়ানক হলো এর মাথাটা। মাছের মতো চ্যাপ্টা বা সরু মুখ নয়, বরং গোলাকার, থ্যাবড়া, অবিকল মানুষের খুলির মতো আকৃতি। সোমর বুকের ভেতরটা ধক করে উঠল। মাছটা ডাঙায় পড়ে ছটফট করছে না, বরং অদ্ভুতভাবে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। চোখের মনি দুটো ঘোলাটে হলুদ, তাতে কোনো পলক পড়ছে না। মুখটা হাঁ করতেই বেরিয়ে এলো এক পাটি দাঁত। মাছের মতো সরু কাঁটা নয়, মানুষের মতো পাটি করা হলদেটে চওড়া দাঁত। হঠাৎ সেই নিস্তব্ধ তালবাগান কাঁপিয়ে এক হাড় হিম করার শব্দ ভেসে উঠল। সোম চমকে 2 পা পিছিয়ে গেল। শব্দটা মাছটার মুখ থেকেই বেরোচ্ছে। মাছের কোনো স্বর থাকার কথা নয়, অথচ এই যে অবিকল মানুষের বাচ্চার কান্না। কোনো সদ্যজাত শিশু যেন তীব্র যন্ত্রণায় কাঁকিয়ে কাঁকিয়ে কাঁদছে, আর সেই কান্নার স্বরে এমন এক আর্তনাদ মেশানো ছিল যা শুনলে রক্ত হিম হয়ে যায়। বাতাসে একটা পচা ভ্যাপসা গন্ধ ছড়িয়ে পড়ল। মাছটা তার সেই বীভৎস দাঁত বের করে অদ্ভুত শব্দ করতে করতে মাটির ওপর দিয়ে সোমর দিকে যেন একটু একটু করে এগিয়ে আসার চেষ্টা করছে। আতঙ্ক এবার গ্রাস করল সোমকে। যুক্তি বুদ্ধি লোপ পেল মুহূর্তের জন্য। সামনে পড়ে থাকা একটা মোটা বাঁশের কঞ্চি তুলে নিল সে। তারপর এক আদিম ভয় থেকে জন্মানো ক্রোধে অন্ধ হয়ে সজোরে আঘাত করতে শুরু করলো জিপটাকে। ধপ ধপ করে কয়েকবার শব্দ হল। অদ্ভুত ব্যাপার, আঘাতের চোটে মাছটার শরীর থেকে লাল রক্ত বের হলো না। ফেটে যাওয়া চামড়া আর ভাঙা চোয়াল বেয়ে গল গল করে বেরিয়ে এলো আলকাতরার মতো ঘন কালো রক্ত। সেই রক্তের গন্ধে বমি আসার উপক্রম হলো সোমর। কান্নার শব্দটা গঙ্গানিতে বদলে গিয়ে একসময় থেমে গেল। জিপটা কয়েকবার থরথর করে কেঁপে অবশেষে নিথর হয়ে গেল। চারপাশ আবার শান্ত, কিন্তু সেই শান্তি এখন আরো বেশি ভয়ানক। সমু হাঁপাচ্ছিল। তার হাতে জামায় সেই কালো রক্ত ছিটিয়ে লেগেছে। সে বড়শিটা খোলার চেষ্টা করল না। সুতো শুদ্ধই মাছটার কানকো, যদিও আদৌ ওটাকে কানকো বলা যায় না, সেটা ধরে টেনে তুলল। অদ্ভুত ভারী।
রায়মহলের উঠোনে তখন অস্থির হয়ে পায়চারি করছিল হরিপদ। তার মন বলছিল অমঙ্গল একটা কিছু ঘটবেই। গেটের শব্দ পেতেই সে ছুটে গেল। সৌম্যকে ঢুকতে দেখে প্রথমে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে, কিন্তু পর মুহূর্তেই তার দৃষ্টি গেল সৌম্যর হাতে ঝুলন্ত সেই কালো পিণ্ডটার দিকে। ওটা ওটা কি বাবু? হরিপদর গলা দিয়ে স্বর ফুটল না। সৌম্য মাছটাকে উঠোনের শান বাঁধানো বেদিতে ধপাস করে ফেলে দিল। তার চোখে মুখে তখনও সেই লড়াইয়ের উত্তেজনা। দেখো খুড়ো, কি ধরে এনেছি। জীবনে এমন মাছ দেখেছ? কেমন কেমন অদ্ভুত দেখতে, দেখেছ? আর আর কি আওয়াজ করছিল জানো? কিন্তু মাছটা দেখতে একটু অন্যরকম। কি মাছ বলো তো? মাছটার সেই বিকৃত মানুষের মতো মুখ, মানুষের মতো দাঁত আর কালো রক্তের ধারা দেখা মাত্রই শিউরে উঠল। সে ছিটকে সরে গেল অনেকটা দূরে। ফেলে দিন বাবু, ওটাকে এক্ষুনি ফেলে দিয়ে আসুন। ও মাছ নয়, মাছ নয়, ও ও পিশাচ। পুকুরের তলায় জমে থাকা পাপ ওটা। হরিপদর দু চোখে তখন আতঙ্ক। দোহাই আপনার, দোহাই আপনার, ও জিনিস ঘরে তুলবেন না, দয়া করে ঘরে তুলবেন না। সৌম্যর কিন্তু ততক্ষণে ভয় কেটে গিয়ে একটা জেদ চেপে বসেছে। সে বিজ্ঞানের ছাত্র, প্রাণীবিদ্যার অনেক বই পড়েছে। সে যুক্তি দিল, আরে তুমি থামো তো, এটা নিশ্চয়ই কোনো বিরল প্রজাতির মিউটেন্ট মাছ। গভীর জলে থাকে বলে পিগমেন্টেশন কালো হয়ে গেছে, আর জেনেটিক কোনো গণ্ডগোলে মুখটা ওরকম। ও পিশাচ টিশাচ কিছু নয়, তুমি বুঝবে না। না বাবু, না না না, ও রক্ত দেখুন, কালো রক্ত। মাছের রক্ত কখনো কালো হয়? ওটা ওটা অপদেবতা, ওটা খেলে সর্বনাশ হবে বাবু। হরিপদ প্রায় পায়ে পড়ার উপক্রম করল। সৌম্য বিরক্তি ভরা মুখে বলল, আরে ধুর, তুমি বড্ড বাড়াবাড়ি করছো খুড়ো। আমি এত কষ্ট করে ধরলাম, আর এখন ফেলে দেব? আজ দুপুরে এটাই রান্না হবে, আমি নিজের হাতে রাঁধবো। দেখবো তোমার এই পিশাচ ভাজা খেতে কেমন লাগে। হরিপদ বুঝল এই শহুরে জেদি ছেলেটিকে বোঝানো তার সাধ্য নয়। সে কাঁপতে কাঁপতে বলল, আমি আমি ওই জিনিস ছোঁবো না বাবু। আমি রান্নাঘরেও ঢুকতে পারবো না। আমার আমার শরীর কেমন যেন করছে। তোমায় ছুতে হবে না, আমি একাই যথেষ্ট। সৌম্য এক হাতে সেই বিভৎস মাছটা তুলে নিয়ে গড়গড় করে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। রান্নাঘরের আবহাওয়াটাও কেমন যেন গুমোট হয়ে আছে। সৌম্য বঁটিটা পেতে বসল। মাছটা কাটার জন্য বঁটিতে ছোঁয়াতেই একটা অদ্ভুত শব্দ হলো, যেন চামড়া নয়, সে কোনো শক্ত রাবার কাটছে। কালো রক্তে মেঝে ভেসে যাচ্ছে। মাছটার পেটের ভেতর থেকেও বেরোলো না কোনো পটকা বা নাড়ি ভুঁড়ি, শুধুই এক দলা কালো পিচ্ছিল মাংসপিণ্ড। সৌম্যর নাকে সেই পচা গন্ধটা আবার এলো, কিন্তু সে দমিয়ে রাখল নিজেকে। মশলা বাটা, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সে ভালো করে মাখিয়ে নিল মাছের টুকরোগুলোকে। তার মনে তখন একটাই চিন্তা, হরিপদর ওই কুসংস্কারাচ্ছন্ন ধারণা সে ভুল প্রমাণ করেই ছাড়বে। স্টোভে তেল গরম হলো, ধোঁয়া উঠল কড়াই থেকে। সৌম্য সেই কালো মাছের টুকরো গরম তেলে ছাড়ল, আর সঙ্গে সঙ্গে রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়ল এক তীব্র ঝাঁঝালো গন্ধ। কিন্তু অদ্ভুত ব্যাপার, মাছটা ভাজা হওয়ার বদলে তেলের মধ্যেই যেন আরো ফুলে উঠতে লাগলো, আর তেলের রংটাও
নিমেষে কেমন যেন রক্তের মতো লাল হয়ে গেল। বাইরে তখন দুপুর গড়িয়ে বিকেল নামছে, কিন্তু রায়মহলের রান্নাঘরে তখন এক আদিম নিষিদ্ধ ভোজের আয়োজন চলছে। সেই দিনের পর থেকে রায়মহলের বাতাসে এক বিষাক্ত পরিবর্তন এলো। সমর আচরণে দেখা দিল অদ্ভুত এক অসঙ্গতি। প্রথম দিন সেই কালো মাছের মাংস মুখে দেওয়ার পর তার জিভে এমন এক স্বাদ লেগে রইল, যা এই পৃথিবীর কোনো মশলায় বা রন্ধনশৈলীতে পাওয়া অসম্ভব। এক তীব্র আদিম আমিষ গন্ধ আর মাদকতাময় স্বাদ। কিন্তু এই ঘটনার পর থেকে সৌম্যর আর সাধারণ চাল ডাল রোচে না। তার শরীর শুধু ওই পচা আঁশহীন কালো মাছের মাংস চায়। এক সর্বগ্রাসী ক্ষুধা তাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। দিনের আলো তার সহ্য হয় না। ঘরের কোণে অন্ধকারে গুটিসুটি মেরে বসে থাকে আর অপেক্ষা করে কখন সূর্য ডুববে। তার চামড়া ফ্যাকাশে হয়ে এলো, চোখের নিচে কালি পড়ল, গাল তুবড়ে গেল, যেন কোনো অদৃশ্য রক্তচোষা প্রাণী তার শরীরের সমস্ত জীবন শক্তি শুষে নিচ্ছে। প্রতি রাতে ঠিক মধ্যরাতের নির্জনতায় সৌম্য ছিপ নিয়ে এখন তালতলার পুকুর পাড়ে যায়। এখন আর মাছ ধরার জন্য আটা বা বিস্কুটের টোপ লাগে না। সে জেনে শুনেই পকেট থেকে ব্লেড বের করে নিজের হাতের কবজি বা বুকের চামড়া চিড়ে ফেলে। টপ টপ করে তাজা রক্ত ঝরে পড়ে টোপের উপর, আর সেই রক্তমাখা টোপ জলে ফেলার অপেক্ষা। সৌম্য লক্ষ্য করেছে সে ঘাটে পৌঁছলেই পুকুরের কচুরিপানাগুলো যেন কোনো অদৃশ্য ইশারায় সরে গিয়ে তাকে পথ করে দেয়। জলটা স্থির হয়ে থাকে, আর তার নিচ থেকে ভেসে আসে এক অস্পষ্ট ফিসফিসানি স্বর। সৌম্যর শরীর রক্তাল্পতায় ধুঁকছে, হাত পা কাঁপছে দুর্বলতায়, কিন্তু ওই ডাক সে উপেক্ষা করতে পারে না। আজ অমাবস্যা, চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। পুকুর পাড়ের বাতাস ভারী, পচা শ্যাওলার গন্ধে দম বন্ধ হয়ে আসে। সমু ঘাটে বসে কাঁপা হাতে নিজের উরুর চামড়া চিরে অনেকটা রক্ত মাখিয়ে ছিপ ফেলল, আর ফেলার সঙ্গে সঙ্গেই ছিপে একটা বিশাল টান পড়ল। এমন টান যে সৌম্যর মতো দুর্বল শরীরের পক্ষে তা সামলানো দায়। কিন্তু এক অমানবিক শক্তিতে সে ছিপ আঁকড়ে ধরে রইল। সৌম্যর চোখে উন্মাদনার ঝিলিক। জল তোলপাড় করে ধীরে ধীরে ভেসে উঠল একটা বিশাল আকৃতি। সৌম্য টর্চের আলো ফেলল সেই দিকে। আলো পড়তেই তার বুকের রক্ত হিম হয়ে গেল। এটাও কোনো মাছ নয়, ওটা মানুষের মতো দেখতে একটা বিকৃত শরীর। পচা গলা দেহ, চামড়া খসে গিয়ে ভেতরের হাড় বেরিয়ে পড়েছে, কিন্তু হাতগুলো আর পাগুলো মানুষের মতো নয়। সেগুলো চ্যাপ্টা হয়ে মাছের পাখনার আকার নিয়েছে। জীবন্ত লাশের মতো সেই জিনিসটা জলের ওপর মাথা তুলে সৌম্যর দিকে তাকালো। তার চোখের মনি নেই, শুধুই দুটো সাদা গহ্বর। জিনিসটা তার সেই পাখনার মতো হাত বাড়িয়ে দিয়ে ঘর ঘরে গলায় বলে উঠল, আমাকে চিনতে পারছিস না? আমি
সমর হাত থেকে টর্চটা পড়ে গেল। সে ছিটকে পিছিয়ে যেতে চাইল। না না না, এ হতে পারে না। কাকাবাবু তো মারা গেছেন। কাকাবাবুর সেই প্রেত ছায়া খিক খিক করে হেসে উঠল, আর সেই হাসির সঙ্গে সঙ্গে পুকুরের কালো জল টকবক করে ফুটে উঠল। সমু দেখল কচুরিপানা সরে গিয়ে জলের নিচ থেকে ভেসে উঠছে শত শত ফ্যাকাশে মুখ। তাদের কারোর চোখ নেই, কারণ নাক গলে গেছে। সমু বুঝতে পারল সে কোনো হ্যালুসিনেশন দেখছে না, এ এক ভয়ঙ্কর বাস্তব। সে প্রাণপণে চিৎকার করে পালাতে চাইল। কেন জানি না আজ সমুর ভয় লাগছে, কিন্তু পালাতে গিয়ে সে বুঝল তার পা আর নড়ছে না। পুকুর পাড়ের শক্ত মাটি হঠাৎ কাদায় পরিণত হয়েছে, আর সেই কাদা কোনো ক্ষুধার্ত প্রাণীর মতো তার পা দুটোকে গিলতে শুরু করেছে। সমু মাটি আঁকড়ে ধরার চেষ্টা করল, কিন্তু ঠিক তখনই ঘটল সেই চরম বিভীষিকা। সে আতঙ্কের সাথে দেখল তার হাতের আঙুলগুলো একে অপরের সঙ্গে জুড়ে যাচ্ছে। চামড়া ফেটে গিয়ে সেখান থেকে গজিয়ে উঠছে পিচ্ছিল রূপলি আঁশ। তার গায়ের জামা ছিঁড়ে গিয়ে মেরুদণ্ডটা ধনুকের মতো বেঁকে গেল। বাতাসে শ্বাস নিতে গিয়ে তার কষ্ট হতে লাগলো। ফুসফুস আর বাতাস চাইছে না, চাইছে জল। সে চিৎকার করতে চাইল, কিন্তু মানুষের ভাষা তার গলা দিয়ে বেরোলো না। শুধু কয়েকটা বুদবুদ আর মাছের মতো জল গেলার শব্দ তার কণ্ঠ থেকে বেরিয়ে এলো। তার দৃষ্টি ঝাপসা হয়ে এলো, আর সেই ঘোলাটে চোখের সামনে শেষবারের মতো সে দেখল তার কাকাবাবুর সেই পচা গলা হাতটা তাকে তাকে সাদরে টেনে নিচ্ছে ওই অনন্ত অন্ধকারের অতল গহ্বরে। পরদিন ভোরবেলা সূর্যের আলোয় রায়মহলের তালবাগানের পুকুরটাকে আজ বড় শান্ত আর স্নিগ্ধ দেখাচ্ছে। পাখির কিচিরমিচির শব্দে ভোরের আকাশ মুখরিত। হরিপদ খুড়ো নিচু হয়ে ছিপটা তুলে নিল, তারপর পুকুরের দিকে তাকালো। কালো জলে একটা নতুন বড় সড়ো মাছ ভেসে উঠে লেজ নাড়ল। মাছটার গায়ের রং এখনো পুরো কালো হয়নি, একটু ফর্সা ভাব আছে, আর তার চোখগুলো অবিকল সৌমের চোখের মতো। হরিপদর ঠোঁটের কোণে ফুটে উঠল একটা শয়তানি হাসি। সে বিড় বিড় করে বলল, ভুল করলেন ছোট বাবু, বড্ড ভুল করলেন। একা এলেন তাও না হয় মানলাম, কিন্তু রায়বংশের রক্ত যে বড় চঞ্চল, এই দিনটার অপেক্ষাতেই তো আমি ছিলাম। সে ছিপের হাতলটায় পরম আদরে হাত বোলাতে বোলাতে বলতে লাগলো, আজ থেকে 30 বছর আগে আপনার কাকা বাবু তো এই ভুলটাই করেছিলেন। পাহাড়ে ঘুরতে গিয়ে কোনো এক তান্ত্রিকের পাল্লায় পড়েছিলেন। শিখে এসেছিলেন মৎস্য পিশাচ সাধনা। জ্যান্ত মাছে পিশাচের প্রাণ প্রতিষ্ঠা করে অসীম ক্ষমতার মালিক হতে চেয়েছিলেন।
কিন্তু তিনি জানতেন না পিশাচের খিদে বড় মারাত্মক। মন্ত্রে একটু ভুল হতেই সেই পিশাচ তাকেই টেনে নিল নিজের রাজ্যে। হরিপদর চোখগুলো এখন জল জল করছে। আমি আমি কিন্তু সেই ভুল করিনি বাবু। আমি লুকিয়ে লুকিয়ে সব দেখেছিলাম, সব শিখেছিলাম। এই রায়বংশের রক্তই হলো এই পুকুরের আহুতি। 1 ডজন, হ্যাঁ, 12 জন রায়বংশের বুকের রক্ত আর শরীর পেলে তবেই আমার সাধনা পূর্ণ হবে। আমি 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 সর্বশক্তিশালী হব, আমি অমর হব। এবার সে আঙুল গুনল। আপনার কাকা 1, আপনার বাবা 2, মেজ কাকু 3, আর আপনি হলেন 4 নম্বর। এখনো 8 জন বাকি। এই মাছ ধরার ছিপটা আপনার আপনজনদেরই মেরুদণ্ডের হাড় দিয়ে বানানো। একজন করে মারা যাবে, আর এই ছিপ একটু একটু করে বড় হতে থাকবে। পুকুরের জল ছল ছল করে উঠল, যেন মাছগুলো তার কথায় সায় দিল। হরিপদ হাসতে হাসতে আকাশের দিকে তাকালো। আসবে, আসবে, আবার কেউ আসবে। এক পৈশাচিক উল্লাস তার চোখে মুখে। রায়মহল তো এখন আমার ফাঁদ। আমি শুধু পাহারা দিই। আবার কেউ সম্পত্তির লোভে বা শখের বসে আসবে, আর আমি তাকে পৌঁছে দেব আপনাদের কাছে। এইবার সে ছিপটা সাবধানে কাপড়ে জড়িয়ে নিল, তারপর ঘুরে বাড়ির দিকে পা বাড়ালো। ততদিন তোমরা বিশ্রাম নাও বাছা, পরের শিকার আসা পর্যন্ত, কেমন? চলি চলি চলি। জলহীন রায়মহলের বিশাল গেটটা বাতাসের ধাক্কায় ক্যাচ ক্যাচ শব্দে বন্ধ হয়ে গেল, আর সেই শব্দের প্রতিধ্বনি মিলিয়ে গেল পুকুরের অতল গহ্বরে। শুনলেন লেখক সায়ক সেনের কলমে ঘটিগাছা গাঁয়ের শীতের রাত। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর প্রত্যেকবারের মতন আজও এই গল্পের মধ্যে থেকেই আপনার জন্য থাকছে একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানান। আর আজকের প্রশ্ন হলো, আজকের গল্পের সেই অভিশপ্ত পুকুরে হরিপদ খুড়ো রায়বংশের কার কার শরীর আহুতি দিয়েছিলেন? প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে চলুন একবার ঝটপট দেখে নিই আমাদের গত এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডের প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন রত্না সরকার, বাবু, মোহাম্মদ মসিদুর রহমান, হাফিজুর রহমান, বিশ্বজিৎ সিং, সৌমেন দাস, প্রীতি দাস, সমর্পিতা দাস, শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, টুম্পা মণ্ডল, শেখ মুস্তাকিন, মিঠুন, মামনি, সাগরিকা,
পল্লব ঘরামি, স্বপ্না পাত্র, তানিয়া দে, নিবেদিতা ব্যানার্জি, স্বর্ণালী, মৃণালিনী সরকার, মল্লিকা বারিক, বাবুলাল বাস্কি, পাপাই মণ্ডল, তারক মাঝি, সূর্য মাঝি, জয়দেব মুর্মু, বিশ্বনাথ হেমব্রম, গণেশ দাস, মিঠু দাস, রিয়া দাস, শর্মিষ্ঠা ঘোষ, দীপক চৌহান, সঞ্জয় দেবনাথ, রাহুল মোল্লা, রূপা নেটুয়া, সঞ্জয় মালাকার, জয়ন্তী দাস, মানস জানা, শেখ আজহার, ইসমাইল, নয়ন ঘরামি, জয়শ্রী কর্মকার, স্বস্তিকা ভৌমিক, প্রদীপ মণ্ডল, স্বর্ণালী, রাখি বিশ্বাস, নিখিল দাস, মুন্না রুই দাস, বিনয় আদক, সুজিত শিকদার, কৃষ্ণা হালদার, নিমাই হালদার, মামনি হালদার, আনসার, রোহিত, অরূপ রায়, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, সুষমা মণ্ডল, দেলোয়ার ঘরামি, সঞ্জয় দেবনাথ, চন্দন শাসমাল, মৌলি মণ্ডল, রকি এবং মনীষ মণ্ডল। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে লিখে জানানোর জন্য। আবার দেখা হবে একটি টানটান উত্তেজনায় পরিপূর্ণ রোমাঞ্চকর গল্পের সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।